জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করব। সরকার, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে আছি। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আগামী কর্মসূচি এবং আমার কিছু বক্তব্য এই ভিডিওতে ক্লিয়ার করছি। আপনাদের প্রত্যেকে জেনে রাখা প্রয়োজন, সারা দেশে আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী এবং সাধারণ মানুষ সেখানে আহত হয়েছে এবং শত শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নির্বিচারে সেখানে গুলি করে হত্যা করা হয়েছে। গণহত্যা চালানো হয়েছে এই বিগত কয়েকদিনে। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের অবস্থান ক্লিয়ার করছি, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের রক্তের শপথ নিয়ে বলছি আই রিপিট, আমরা আমাদের পক্ষ থেকে তাদের রক্তের সাথে আমরা কোনো বেইমানি করব না। আমাদের সেই বোনদের রক্তের প্রতি যারা ছাত্রলীগ এবং পুলিশের হামলায় আহত এবং নিহত হয়েছেন বিগত কয়েকদিনে। আপনাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন, বিগত আমাদের আন্দোলন চলাকালীন আমাদের যে মন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ নেতৃত্ব তারা কিন্তু বরাবর গোয়েবলসের মতো মিথ্যাচার করে যাচ্ছেন। তারা বরাবর আমাদের কাছে যে সংখ্যা নিহত এবং আহতের সংখ্যা সেখানে অসংখ্য মিথ্যাচার করে যাচ্ছেন। তারা আমাদের আন্দোলনের একদম শুরুর দিক থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করেছেন। এটা যে সাধারণ শিক্ষার্থীর আন্দোলন এবং এখানে যে সর্বদল সর্বমতের এখানে মেলবন্ধন ঘটেছে, তারা সেটাকে অস্বীকার করে শুরু থেকেই আমাদেরকে রাজাকার, পাকিস্তানি প্রেতাত্মা এ জাতীয় অসংখ্য ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমাদের দাবি যখন তারা না মেনেই পারেননি, শেষ পর্যন্ত তারা মেনে নিয়ে আমাদের মধ্যে ডিভাইড এন্ড রুল পলিসি গ্রুপ করার চেষ্টা করেছে তারা। তো আমরা এই বিষয়টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আজকে সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা সবসময় মৃত্যু ভয়ে কম্পমান অবস্থায় আছি। আমাদের যারা সমন্বয়ক আছে তাদের মধ্যে আপনারা জানেন আমাদের 3 জন, আবু বাকের মজুমদার, আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ভাইকে হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে তুলে নেওয়া হয়েছে এবং নাহিদ ভাইয়ের যে স্ত্রী তাকেও তুলে নিয়ে গেছে। তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নাহিদ ভাইকে এর আগেও তুলে নেওয়া হয়েছে। তখন তাকে নির্মম ভাবে পিটিয়ে নির্যাতন করে তার অবস্থা খুবই ভয়াবহ করা হয়েছে। আমরা খুবই ভীত এবং আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এর জন্য। আমরা আসলে নিজেদেরকে কোনোভাবেই তাদের আক্রমণ থেকে যে আমরা বাঁচতে পারবো এটাই আমরা এনশিওর করতে পারছি না। হয়তো আমার এই বক্তব্যের পরেই আমার উপরে নির্মম আঘাত নেমে আসবে। আমি দেশবাসীর প্রতি অনুরোধ করব, আপনারা শক্ত থাকুন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমাদের এই আন্দোলনে শুরু থেকে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে অনেক রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিও যুক্ত ছিলেন। আমাদের এমনই একজন বড় ভাই ছিলেন আক্তার ভাই। সে আক্তার ভাই একজন সহজ সরল মানুষ, তাকেও পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে গেছে। এরকম কত আক্তার ভাইকে নিয়ে যাওয়া হয়েছে কেউ জানে না। আক্তার ভাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমি তাকে না হয় চিনি। কিন্তু সারা দেশে অসংখ্য শিক্ষার্থী, অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে। তারা আদৌ কখনো ফিরে আসবে কিনা জানি না। পুরো বিশ্বের মানুষ এখন বাংলাদেশের জন্য প্রার্থনা করছে, তাদের চোখ এখন বাংলাদেশের দিকে। শুধু একটা উদাহরণ বলি, গতকাল আমাদের কর্মসূচি ছিল, আপনারা জানেন। সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা একটি হাসপাতালে গিয়েছিলাম, উত্তরায় বাংলাদেশ মেডিকেল হাসপাতাল। সেইখানে গিয়ে আমরা কথা বলেছি। কর্তৃপক্ষ তাদের বাধ্যবাধকতার জায়গা থেকে আমাদেরকে জানিয়েছে যে তাদের এখানে ভর্তি হয়েছে অসংখ্য শিক্ষার্থী, যার মধ্যে 30 জন মারা গেছে, কিন্তু 30 জনের বেশি মারা গেছে। কিন্তু সেখানে লিস্টেড আছে, মারা যাওয়ার লিস্টে নাম আছে 11 জনের অফিসিয়ালি। অর্থাৎ একটা যে হাসপাতাল, সেই হাসপাতালের তথ্য এবং উপাত্ত আপনারা যদি বিশ্লেষণ করেন আপনারা দেখতে পাবেন কি পরিমাণ গণহত্যা বাংলাদেশে চালানো হয়েছে এবং লাশের হিসাবটাকেও গুম করা হচ্ছে। অর্থাৎ আমরা প্রত্যেকে এখন নিরাপত্তা ঝুঁকিতে আছে। শুধু ছাত্র নয়, এখন পুরো বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ এখন বিপদের মধ্যে আছে। রাজনৈতিক ভাবে মোকাবেলা করার চেষ্টা, বারবার রাজাকার, পাকিস্তানি এই জাতীয়
কথা বলে প্রত্যেকের অস্তিত্বকে বিপন্ন করা হয়েছে। তারা প্রথমে আমাদের পেটে লাথি মেরেছে, পেটে লাথি মারার পর আমাদের অস্তিত্বকে, আমাদের জন্মের ইতিহাসকেও তারা অস্বীকার করেছে। আমরা কোথায় যাব? আমরা এখন সর্বহারার মতো হয়ে গেছি। আমরা কিছু বললেও দোষ, আমরা কিছু করলেও দোষ, সবকিছু বলবে তারা, সবকিছু করবে তারা, সবকিছু যেন সেই ড্রামাটিক মনোলগের মতো হয়ে গেছে। আমাদের কোনো উপস্থিতি নেই, তারাই সবকিছু বলছে, তারাই সবকিছু করছে। মিডিয়াও তাদের নিয়ন্ত্রণে, তাদের ভয় মিডিয়াও কম্পমান। এখানে অসংখ্য সাংবাদিক ভাইয়েরাও আহত এবং নিহত পর্যন্ত হয়েছেন। অনেকে পাওয়া যাচ্ছে না, অনেকে চাকরি ছেড়ে দিচ্ছেন তাদের ভয়ে, যে সত্য কথা বললে কি না গজব তাদের উপর নেমে আসে। পুরো বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই, বাংলাদেশে যা চলছে সেটা আসলে বলার মতো নয়। ডিজিটাল ক্র্যাকডাউন চালানো হচ্ছে আমাদের এখানে যারা ন্যূনতম কথা বলার চেষ্টা করছে বা করেছে, সে যেই হোক না কেন, সে যে শ্রেণী পেশার মানুষ হোক না কেন, তাদেরকে নির্মম ভাবে আহত এবং নিহত করা হচ্ছে। বাংলাদেশের এই অপকর্মে সরকারের সঙ্গী হয়েছে তাতে বাংলাদেশের বিভিন্ন সশস্ত্র বাহিনী, পুলিশ তার মধ্যে অন্যতম। পুলিশ, র্যাব, বিজিবি, এমনকি সেনাবাহিনীরাও বাংলাদেশের এই গণহত্যায় অংশ নিয়েছে। আমরা এর প্রতি ধিক্কার জানাই। যারা বাংলাদেশকে রক্ষা করার কথা ছিল তারাই বাংলাদেশের ভক্ষক হয়েছে। যারা সীমান্ত রক্ষা করার কথা ছিল তারাই এখন আমাদের বুকে গুলি চালাচ্ছে। যে আমার ট্যাক্সের টাকায় যেই বুলেট কেনা হয়, সেই বুলেট এখন তাক করা হয় আমার দিকে। আজকে আমি সমন্বয় হিসেবে আমি এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছি, এটা কি কোনো জীবন হলো? আমার কি বাবা মা নেই? আমার বাবা মা আজকে এখানে ওখানে কান্নাকাটি করছে। আমার বাসায় এসে সেই সন্ত্রাসী বাহিনীরা বসে রয়েছে, ছাত্রলীগ, পুলিশ, গোয়েন্দা সবাই এসে বসে রয়েছে আমাকে তুলে নেওয়ার জন্য। ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি কোথায় যাব? আমার নিরাপত্তা কোথায়? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা হেল্পলেস কিন্তু হোপলেস নই। আমরা অবশ্যই শক্তিশালী ভাবে ফেরত আসব। যারা বিদেশে রয়েছেন, যারা বিদেশ থেকে আমাদের আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছেন, তাদের প্রতি আমার সম্মান এবং ভালোবাসা দুই রয়েছে। আপনারা আমাদের পাশে ছিলেন, আছেন এবং আশা করি থাকবেন। সরকার প্রধান আমাদেরকে বলেছেন যে আমাদের মূল দাবি ছিল কোটা নিয়ে, তারা সেটা মেনে নিয়েছে। তাহলে এখন কেন আন্দোলন? আমি সেখানে ফেরত যেতে চাই। কোটার দাবি কি আসলে পূরণ করা হয়েছে? আমাদের যে এক দফা দাবি ছিল সেখানে কি ছিল? আমাদের দাবি ছিল যে হ্যাঁ, কোটা 5% মধ্যে এনে সেটাকে সংসদে আইন পাস করে আমাদেরকে সন্তুষ্ট করা হবে, কিন্তু সেটি কিন্তু করা হয়নি। এটি কিন্তু পরিবর্তনের মধ্যে আছে। হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট সেখান থেকে তিনি বলে দিয়েছেন যে এটা কিন্তু পরবর্তীতে সরকার পরিবর্তন যে কোনো সময় করতে পারবে। অর্থাৎ 2018 সালে যে প্রহসন হয়েছিল সেটাই কিন্তু আবার ফিরে আসছে। আমরা কিন্তু বুঝতে পেরেছি, আমরা কিন্তু তাদের সকল ষড়যন্ত্র আমরা বুঝতে পারি। আমরা কিন্তু এবার আর ফেরত যাচ্ছি না। সাস্টেইনেবল যদি কোনো আইন না হয় আমরা ফেরত যাচ্ছি না, যেতে পারি না। বারবার পরিবর্তনের কথা বলে সেটা বাতিল করে হাইকোর্ট থেকে সরকার আবার দায় নিতে চায় না। আমাদেরকে এখান থেকে ওখান থেকে এখানে ফুটবলের মতো আমাদের আবেগ নিয়ে খেলা হয়। আমরা কি ফুটবল? আমরা কি আমাদের আবেগের কি কোনো মূল্য নেই? আমাদের কি এটা কি আমি ভিক্ষা চাচ্ছি? এটা তো আমার অধিকার। আমি অধিকার চাইবো, সরকার দিতে বাধ্য থাকবে। সরকার আমাদের দাস, আমরা সরকারের দাস নই। সরকার এজন্যই আসে যে মানুষের সেবা করবে, কিন্তু